নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। ভাই ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, তাহলে আজ হচ্ছে আমাদের থার্ড মান্থের 11th ক্লাস, 11 মে। আমরা পড়ছিলাম হচ্ছে এডিশন এবং স্টিলের। আমরা কতদিন মনে অফ দ্য ক্লাব পড়ছিলাম, তাই না? অফ দ্য ক্লাব পড়তে পড়তে একটু রেখে স্যার দেওয়া আজকে হয়েছে। অ্যান্ড্রো মার্বেল আলোচনা করবেন না? হ্যাঁ, ওটা আমি করব। আগে ওটা করে তারপরে অফ দ্য ক্লাব ওটাতে যাব। তো আমরা এখানে অফ দ্য ক্লাবের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন নিয়ে, যেহেতু 11 তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল, তো আশা করি সবাই পড়েছো। কারো কোনো প্রবলেম আছে? বলো। সেটা একটু ইজি, কোশ্চেন গুলো অনেক ইজি আছে স্যার। ইজি আছে? আচ্ছা, তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে স্যার আগে পড়তে। পার্ট এর 10 নম্বর কোশ্চেনটা আমার একটু লাগবে। ওটা পরে বলো, এখন ক্লাসে আসি, পরে তুমি মেসেজ দিও, তাই বলো। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু যাই। আমি ধারাবাহিকভাবে, তুমি একটু হাত তুলবা, ঠিক আছে? অ্যান্ড্রু মার্ভেলের পার্ট এ। আচ্ছা, কার কোথায় সমস্যা একটু বলো। স্যার 10 নম্বর। 10 নম্বর কোশ্চেনে বলছে কি? বলছে নেম আ পোয়েম অফ ইউর সিলেবাস ইন হুইচ syllogistic pattern has been used. So what is that? স্যার হোয়াট ইজ প্যারাজিস্টিক প্যাটার্ন? হ্যাঁ, তাহলে এটা syllogistic প্যাটার্ন পাওয়া গেছে হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। স্যার এখন এই, কোয়ারি মিস্ট্রেস। হ্যাঁ, তাই এইটা কি জিনিস, তাই না? হ্যাঁ, জি স্যার। দেখি আমরা একটু এটা কি জিনিস। এত সাউন্ড হচ্ছে কেন? একটু মিউট রাখো, মিউট রাখো। দেখো, সাইলোজিস্টিক প্রথমে তো এটা একটু দেখো, এটা মানে কি? Syllogistic refers to something related to consisting of syllogism, তার মানে হচ্ছে a type of logical argument, argumentative। ঠিক আছে? তো এখানে কি, যেখানে একটা আর্গুমেন্টেশন প্রেজেন্ট করা হয় জাস্ট টু মেক আদার আন্ডারস্ট্যান্ড অর রিসিভ অর টেক সামথিং অ্যাজ গ্রান্টেড। ঠিক আছে? তো মানে এখানে ঠিক অনেকটা ওই বিতর্কের মতো, তর্কের মতো। ঠিক আছে? তো তর্ক বা উপস্থাপনা, হ্যাঁ, এগুলোর মাধ্যম দিয়ে কি করা, অন্যকে একটু কনভিন্স করার চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা। তা তার কয় মিস্টেসকে কি বলতেছে, তার ডেফিনেশন অফ লাভ বা এই জাতীয় কবিতাতে কি করানো হচ্ছে বলো তো? এখানে কি কি আছে বলো? স্যার তার আর্গুমেন্টেশন মিস্ট্রেসকে আছে না? কনভিন্স করা হ্যাঁ, হচ্ছে। তো আর্গুমেন্টেশন আছে না? এখানে বিশেষ করে বলছে যে a হ্যাঁ স্যার। syllogism is a deductive argument consisting of three part, a major premise, a minor premise, and এগুলো অতটা বোঝার দরকার নেই আমাদের এখন। আমরা তাহলে দেখি একটু এটা বলতে কি বোঝায়, সাইলোজিস্টিক প্যাটার্ন ইন পোয়েট্রি। বলো দেখি, গরম কেমন পড়তেছে বলো। প্রচুর। অনেক। হ্যাঁ, মারাত্মক। তো দেখো এখানে বলছে কি, সাইলোজিস্টিক প্যাটার্ন ইন পোয়েট্রি রেফার্স টু দ্য ইউজ অফ ডিডাকটিক রিজনিং। মানে কোনো একটা টপিক প্রথম উপস্থাপন করে তারপর সেটাকে ধারাবাহিকভাবে আর্গুমেন্টেশনের মাধ্যমে মূল পয়েন্টে এসে যাকে বোঝানো হচ্ছে তাকে কনভিন্স করা বা মোটিভেট করা। তারপর দেখো, দ্য ইউজ অফ ডিডাকটিভ রিজনিং হোয়ার আ কনক্লুশন ইজ ড্রন ফ্রম টু প্রেমিসেস সিমিলার টু দ্য স্ট্রাকচার অফ আ সাইলোজিজম ইন লজিক। হ্যাঁ, লজিক মানে এটা মেনলি যুক্তিবিদ্যার একটা অপশন। তো সেই যুক্তিবিদ্যায় যেমন একটা প্রথমে একটা সেন্টেন্স বা একটা লাইনকে কি করা হয়, যুক্তি দিয়ে বোঝানো হয় যে গরু গরু ঘাস খায়, আমরা মাংস খাই গরুর, সেই হিসাবে কি ঘটনা ঘটে, মানুষ ঘাস খায়, আমরাও ঘাস খাই। ঘাস খায়।
ঠিক আছে? তো এরকম একটা বিষয়টা হাতে বললে পারে তো অনেক কিছু খাই আমরা নাকি। ওকে, তাই বলছে যে এই প্যাটার্নে দিস প্যাটার্ন ক্যান বি ইউজ টু বিল্ড আর্গুমেন্টস, এক্সপ্লোর থিমস অ্যান্ড রিভিল ক্যারেক্টার মোটিভেশনস উইদিন আ পোয়েট্রি। এটা বলা হচ্ছে সাইলোজিজম। হ্যাঁ, অতএব সাইলোজিজম is a logical argument that presents a conclusion based on two premises where the premises are premise one হচ্ছে মেজর প্রেমিস মানে কি অনুমান, তাই তো, আর জেনারেল স্টেটমেন্ট আর ইউনিভার্সাল ট্রুথ, যেমন মানুষ ঘাস খায়। ঠিক আছে, তারপর হচ্ছে কি আর স্পেসিফিক স্টেটমেন্ট দ্যাট রিলেটস টু দ্য মেজর প্রমিস, তাই তো। তারপর হচ্ছে একটা স্টেটমেন্ট আসে যেখানে ওই মেজর প্রেমিসকে কি করা হয়, একটু স্পেসিফিকলি ডিসক্রাইব করা হয় এবং শেষে এসে কনক্লুশন দেওয়া হয়। এই ধারাবাহিকতা মেনটেন করে যে আর্গুমেন্টেশনে যাওয়া হয় সেটা সাইলোজিজম বলা হয়। আর এই সাইলোজিজম যে কবিতাতে ইউজ করা হয় এই প্যাটার্নটাকে, সেটাকে বলে সাইলোজিস্টিক প্যাটার্ন। কি কথা বুঝতে পেরেছো? স্যার আমিও গুগলে সার্চ দিছি, মতো এরকমই আসছে, কিন্তু প্রেমিস কি এগুলো তো বুঝিনি, হ্যাঁ, এখন এটা বুঝছি। হচ্ছে অনুমান, তাই তো। এটাকে কি যেন বলে যুক্তিবিদ্যার ভাষায় একটা কথা, আমি ভুলে গেলাম। দাঁড়া, আমি একটু বাংলাতে দেখি তো না যায় কিনা। ভিত্তি, হ্যাঁ ভিত্তি যুক্তি, আর একটা কি শব্দ আছে, আমাদের সব বন্ধুরা পড়তো যুক্তিবিদ্যা, তাদের ওখানে থাকতো, বুঝতে পারছো? এটা হচ্ছে ওই যে পূর্ব অনুমানটাকে কি যেন একটা বলা হয়। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখো। তাহলে এই সিম্পলি এটা যুক্তিবিদ্যার ভাষা, ওইটাকে প্যাটার্নে ইউজ করা হয়েছে বলে বলা হয়েছে। ওকে, তাহলে এটা গেল। তারপরে ব্রিফ কোশ্চেন, আর কারো সমস্যা আছে ব্রিফে? না স্যার, আর প্রবলেম নাই আমার। ব্রিফে কি ব্যাপার, এটা আপডেট করা হয়নি তোমাদের? তোমাদের তো পরীক্ষা, তার মধ্যে 2022 কেন লেখা আছে? তবে 2024 হবে, তাই না? 23-এরটা এখানে আপডেট দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে শর্ট কোশ্চেনে আসো। শর্টে কারো সমস্যা আছে? দ্রুত বলো, দ্রুত, সময় নষ্ট করার জন্য। যদি বলো যে সমস্যা নেই স্যার, তাহলে গেল গা, তাহলে অন্য জায়গায় চলে যাবো। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ভেরি গুড। ব্রডে আর আরেকটা বিষয় বলে রাখি যে আমি সবসময় বলি, থার্ড ইয়ারটা হচ্ছে কিন্তু সবচেয়ে মেজর একটা ইয়ার, যেখানে ভালোবাসা, মানে কি বলবো, এখানে পড়াশোনার প্রতি ভালোবাসাটা একটু সিরিয়াসলি থাকতে হবে, ঠিক আছে তো? এবং এখানে অধিকাংশ স্টুডেন্ট ধরা খেয়ে যায়, কিন্তু এই ইয়ারটাকে খুবই ভালো করে পড়তে হবে। কারণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এগুলো ছিল হচ্ছে মনে করো সিম্পল পড়াশোনা, যেটা এই থার্ড ইয়ারের তুলনায় মনে হবে। এবং থার্ড ইয়ারেই ধরা হয় স্টুডেন্টদেরকে একটু বেশি জাপটে আর কি। হ্যাঁ, ফোর্থ ইয়ারে আবার একটু ইয়া করে দেওয়া হয়, স্ল্যাক করে দেওয়া হয়, যাতে গড়ে একটা ভালো রেজাল্ট আসে, যারা থার্ড ইয়ার মধ্যে এগিয়ে যায়। এই জন্য থার্ড ইয়ারটা কিন্তু তোমাদের ধরার জন্য একটা ভালো একটা জাল। এই ইয়ারে কোশ্চেন তো আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তো পড়বা, সাথে সাথে বারবারই বলতেছি টেক্সটগুলো ভালো করে পড়বা, কারণ অনেক গভীর থেকে ব্রিফ কোশ্চেন আসতে পারে। এর জন্য যদি একটু টেক্সটগুলো আমি পড়িয়ে দেওয়ার পর তোমরা যদি রিভিশন না দাও, তাহলে কিন্তু ধরা খাইতে হবে ভাই। আমি যা দিচ্ছি যে সবসময় এগুলোই বা যেগুলো সেটে আছে সবসময় ওগুলোই ঘুরে ফিরে আসবে তা না, কিন্তু অনেক সময় নতুন নতুন কোশ্চেন করার মতো অনেক জায়গা আছে যেখান থেকে করে দেওয়া হয়। এই জন্য একটু টেক্সটগুলো বারবার পড়বা আমি পড়িয়ে দেওয়ার পরে। আর শর্ট ব্রিফ আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়ার পাশাপাশি যদি তোমরা পারো তোমাদের স্টাডি গাইড একটু কিনে নিয়ে একটু ভালো করে পড়বা। কি বুঝতে পেরেছ? একটু রিডিং দিয়ে যাবা, জাস্ট রিডিং দিয়ে যাবা, যাতে কোনো রকম বাই চান্স এদিক ওদিক ঘটে গেলে যেন আনসার করা যায়। কি বুঝতে পেরেছ? স্যার কারণ যারা সেকেন্ড ইয়ার পার করে থার্ড ইয়ারে উঠেছে, মনে করতে হবে যে তারা মোটামুটি এখন পড়াশোনা করার মতো ইচ্ছা নিয়ে আছে, তা না হলে এতদিন সব চেঞ্জ করে ফেলতো। এখন চেঞ্জ করেনি মানে তারা পড়াশোনা করবে। এখন এই জায়গাটাতে ভালো করে একটু পড়াশোনা করতে হবে যাতে তুমি ফোর্থ ইয়ার পর্যন্ত যেতে পারো এবং একটা ভালো রেজাল্ট যেন হয়। আচ্ছা, তো তোমাদের পরীক্ষা শেষ হলো কত মাস হলো? 4 মাস হয়েছে? 3-4 মাস, 3 মাসই তো নাকি? আমি তো পড়ানো শুরু করলাম 4 মাস কাছাকাছি। কাছাকাছি না? হ্যাঁ, আমি তো 3 মাস তোমাদের পড়ালাম।
পরীক্ষা শেষ হওয়ার কথা জি পড়া স্যার। শুরু করছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে পার্ট বি তে যদি সমস্যা না থাকে, পার্ট সি তে যদি সমস্যা না থাকে, তাহলে আমরা চলে যেতে পারি আমাদের মূল পড়াটায়। হ্যাঁ, মোটামুটি এখানে সমস্যা কম আশা করি, তবে একটু ভালো করে পড়ার চেষ্টা করো যাতে কোশ্চেন আনসারগুলো করতে পারো একটু এদিক ওদিক হলেও। হ্যাঁ, এদিক ওদিক হলেও যেন কোশ্চেন আনসার করা যায় সেভাবে প্রস্তুতি নিবা। আজ তাহলে বাদ দিলাম এখানে। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে অফ দ্য ক্লাব। তাহলে নতুন পড়াটা দিয়ে দিই। এরপরে কি ছিল? অ্যান্ড্রু মার্ভেলের পরে জর্জ হারবার্ট। জর্জ হারবার্ট। আচ্ছা, জর্জ হারবার্ট। জর্জ হারবার্ট আজকে হচ্ছে 11 তারিখ। 11 তারিখ, 18 তারিখ পর্যন্ত সময় দিলাম। হ্যাঁ, খুব অসুস্থ লাগতেছে। না, একটু চাপে না, একটু করে নিয়ে এসো। অফ দ্য ক্লাব, তাই না পড়ছিলাম আমরা? এখানে তো থাকার কথা। আচ্ছা আচ্ছা, আমরা কয়জনের পড়েছিলাম? 6 জনের, 6-7 জনের কথা আছে এখানে। আমরা মনে হয় পড়েছিলাম কত দূর? অ্যান্ড্রু ফ্রিফোর্ড থেকে শুরু করবো নাকি এটা ছিল? স্যার 3 জন পর্যন্ত শেষ হয়েছিল। তাহলে আমরা শুরু করবো কত 4 দূর? জন পর্যন্ত। আমরা শুরু করবো কারটা থেকে? হানিকম। স্যার এই হানিকম এই থেকে। বার্থডে এখান থেকে স্যার। আমরা কি ক্যাপ্টেন সেন্ট্রি পড়েছিলাম? এটা আমরা পড়েছিলাম তাই না? হুম। স্যার আচ্ছা, এই যে এখান থেকে পড়বো তাই না? হানিকম, উইল হানিকম, এটা থেকে। হুম। জি স্যার। আচ্ছা, তাহলে এটা আজকে হয়ে যাবে। উইল হানিকম। আচ্ছা, ফ্যান চালিয়ে দেখো। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত কয়জনের নাম পেয়েছি বলো তো? প্রথম জন কে ছিল? 2 জনের নাম পেয়েছি, একজনের নাম পাইনি। হ্যাঁ, প্রথম নাম কি ছিল? প্রথম জনের নাম স্যার রোজার। স্যার রজার ডি কাভারলি, তাই তো? স্যার রজার ডি কাভারলি ইনি হচ্ছেন আমাদের প্রথম জন। তারপরে দ্বিতীয় জন হচ্ছে কে? ইয়াং ম্যান, স্যার নাম দ্বিতীয় নেই। জন একজন হচ্ছে ব্যাচেলার। হ্যাঁ, হু ইজ আ ব্যাচেলার বাট হি ওয়াজ নট, হিজ নেম ওয়াজ নট গিভেন। দ্য থার্ড ওয়ান ইজ স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট। হ্যাঁ, তিনি হচ্ছেন একজন মার্চেন্ট। আচ্ছা, আর একজন হচ্ছে কে? ক্যাপ্টেন সেন্ট্রি। সেন্টারি পড়ানো হয় নাই তো স্যার। ক্যাপ্টেন সেন্ট্রি, এটা পড়ি নাই আমরা? না স্যার, ক্যাপ্টেন সেন্ট্রি পড়ানো হয় না, 3টা পড়াইছেন হয়তো। আচ্ছা, তাহলে তাহলে এটা পড়তে হবে তো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, পড়াইছেন স্যার এটা। পড়াইছি। পড়াইছেন তো স্যার। জি স্যার। জি স্যার, প্রধান হয়েছে ওকে ওটা। আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, মিলিটারি পার্ট, হ্যাঁ আছে তো, এই যে মিলিটারি, এটা পড়েছি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পড়ানো হয়েছে মনে হয়। হ্যাঁ, আমার ঠিক এখন তোমরা মনে করতে পারলে আমি তো পড়াই, এখন তোমাদের পড়ানো হয়েছে কিনা এর বিষয়ে তো আমার তো খেয়াল নাই। স্যার, এই যে এটা পড়ানো হয়েছে। নেক্সট ইয়ার, হ্যাঁ স্যার রেজারের, হ্যাঁ পরবর্তী ইয়ার এটা পড়ানো হয়েছে। আমি একটু মানে অসুস্থ ফিল করছিলাম ওই সময়, এখন কি পড়তে গিয়ে কি পড়াইছি আমি বুঝি নাই। আচ্ছা, যাই হোক, এই কদিন এই গরমে খুবই অস্বস্তি লাগতেছে, বুঝতে পারছো? আজকেও মানে, আর যেদিন একটু বাইরে যাওয়া হয়, বিশেষ করে ওই মোটরসাইকেল চালিয়ে যে রাস্তার যে তাপ, হ্যাঁ ওটা যখন মাথায় আসে, চোখে মুখে ঢোকে, আরে বাবা খুবই অস্বস্তি, চোখ মুখ জ্বলে যায়। হ্যাঁ, স্যার গরমের কারণে তো স্যার অনেকে অসুস্থ হয়ে পড়ছে স্যার। আমার তো স্যার জ্বর ঠান্ডা 2 দিন ধরে খুব। হ্যাঁ, মানে আমার হয়তো জ্বর ঠান্ডার মতো না, কিন্তু এটা অন্যরকম অস্বস্তি বোধ কাছে। একটু গ্রামে গেছিলাম আজকে, এটাও একটা সমস্যা, গরম। আর আর আমার বাসাটা হয়ে গেছে রাস্তার পাশে, রাস্তাটা আবার নতুন করছে, চওড়া রাস্তা করছে। ওরে বাবা, পিচ গরম হয়ে পুরো
সামনের দুইটা রুমে তো থাকাই যাচ্ছে না, এরকম আর কি অবস্থা। হ্যাঁ, পিছনের যে দুইটা রুম আছে ওখানে মোটামুটি থাকতে হচ্ছে। একদম মানে বার হলে কি গরম, মনে হচ্ছে যেন একদম অস্বস্তিকর একটা অবস্থা। আজকেও এরকমটা লাগতেছে, এখন জানি না, একটা ব্যস্ত পড়ালাম, এখন যেন তোমাদেরটা কমপ্লিট করতে পারি। ওকে, যাক। তা বলছে, বাট আওয়ার সোসাইটি নট অ্যাপিয়ার আ সেট অফ হিউম্যারিস্টস, may not appear a set of humorists unacquainted with the gallantries and pleasures of the age. We have among us the gallant Will Honeycomb. গ্যালান্ট মানে কি বোঝা তো বলো তো? গ্যালান্ট বলতে কি বোঝায়? হু ইজ গ্যালান্ট? কাকে আমরা গ্যালান্ট বলি? যে একটু বিশেষ করে সাহসী ব্যক্তি বলতে পারি, বা এখানে সাহসী ব্যক্তির কথাই আসবে। এখানে অনেকগুলো মিনিং আছে, দেখো তার ভিতরে বোল্ড, কারেজাস, ভ্যালিয়ান্ট এই জাতীয় মানুষকে বোঝায়। তাই বলছে, বাট আওয়ার সোসাইটি মে নট অ্যাপিয়ার আ সেট অফ হিউমারিস্ট, হ্যাঁ, আনঅ্যাকোয়েন্টেড উইথ দ্য গ্যালান্ট্রিজ অ্যান্ড প্লেজার্স অফ দ্য এজ। যে আমাদের সমাজটা যে সবসময় হিউমারিস্ট থাকবে তা না, যে আ সেট অফ হিউমারিস্ট যারা হয়তো বা গ্যালান্ট্রি সম্পর্কে বা এইজের প্লেজার সম্পর্কে জানবে না, সবসময় এমনটা না। আমাদের ভিতরেও এরকম হিউমারিস্ট ছাড়াও অনেক গ্যালান্ট লোক আছে। এইরকম একজন গ্যালান্ট লোক হচ্ছে কে? উইল হানিকম। সে হচ্ছে একজন জেন্টলম্যান হু অ্যাকর্ডিং টু হিজ ইয়ার্স, তার বয়স অনুসারে, শুড বি ইন দ্য ডিক্লাইন অফ হিজ এজ। মানে কি? মানে কি ডিক্লাইন অফ হিজ এজ বলতে কি বোঝাচ্ছে বলো তো? বয়স অনুসারে কি হচ্ছে? জীবনে ডিক্লাইন হওয়া মানে কি? ব্যর্থ। না, মানে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, মৃত্যু হওয়া। হ্যাঁ, বৃদ্ধ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, কারণ কি বলছে? অ্যাকর্ডিং টু হিজ ইয়ার্স শুড বি ইন দ্য ডিক্লাইন অফ হিজ এজ, মানে শুড বি হওয়ার কথা, ব্যাপারটা এরকম। শুড বি ডিক্লাইন অফ হিজ এজ মানে বয়সের ভার আস্তে আস্তে তাকে দুর্বল করে ফেলা বা বয়স হয়ে যাওয়া, এই সেন্সটাকে মিলে বোঝানো হচ্ছে। বাট কিন্তু যেহেতু হ্যাভিং এভার, দেখো, বিন ভেরি চেয়ারফুল অফ হিজ পার্সন, যেহেতু ব্যক্তি হিসেবে সে খুবই চেয়ারফুল, অ্যান্ড অলওয়েজ হ্যাড আ ভেরি ইজি ফরচুন, এবং যেহেতু তার জীবনে টেনশন কম। ইজি ফরচুন মানে কি? ইজি ফরচুন মানে যার টাকা পয়সা আছে, হয়তো সম্পত্তি আছে, পূর্বপুরুষের কোনো টেনশন নাই, এই জন্য টাইম হ্যাজ মেড বাট ভেরি লিটল ইমপ্রেশন। অতএব বয়স তার উপরে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি, মানে বয়স হয়ে গেলেও সে কিন্তু এখনো বয়সের ভারে খুব একটা দুর্বল হয়ে যায়নি। তাই তো বলছে, আইদার বাই রিঙ্কেলস অন হিজ ফরহেড অর ট্রেসেস ইন হিজ ব্রেইন, বা বলছে কি মাথায় মানে ব্রেনে অনেক সময় দুর্বল হয়ে যাওয়া, স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, অথবা চামড়ায় বা কপালে ভাঁজ পড়ে যাওয়া। বলছে কোনোভাবেই বয়স তাকে কি করতে পারেনি? প্রভাবিত করতে পারেনি। তাহলে বয়স অনুসারে তার ডিক্লাইন হয়ে যাওয়ার কথা, দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো সেটা হয়নি। কারণ কি? কারণ তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে খুবই চেয়ারফুল পারসন, আর দ্বিতীয়ত হলো জীবন সম্পর্কে তার টেনশন কম হয়েছে, কারণ তার ফরচুনটা হচ্ছে খুব ইজি, মানে খুব সহজ একটা ভাগ্য, তাই না? কারণ বাবা মায়ের সম্পত্তি ছিল, সেও পেয়ে গেছে, অত টেনশন করতে হয়নি, যেমন আমাদের করতে হয়। টেনশন করতে করতে চুল মোটামুটি পেকে গেছে, চাকরি পাওয়ার আগে চুল পেকে গেছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। হিজ পার্সন ইজ ওয়েল টার্নড অ্যান্ড অফ আ গুড হাইট, ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো, চমৎকার, তাই তো? মানে সবার কাছে গ্রহণযোগ্য, সবাই তার দিকে ফিরতে পারে, এরকম একটি প্যাসিভ দেখো। অ্যান্ড গুড হাইট, এবং উচ্চতা বেশ ভালো। হি ইজ ভেরি রেডি অ্যাট দ্যাট সর্ট অফ ডিসকোর্স উইথ হুইচ মেন ইউজুয়ালি এন্টারটেইন উইমেন। দেখো বলছে, হি ইজ ভেরি রেডি অ্যাট দ্যাট সর্ট অফ ডিসকোর্স, মানে সেই সকল আলোচনাতে সে খুব রেডি, যে আলোচনাগুলো কি করে? উইথ হুইচ মেন ইউজুয়ালি এন্টারটেইন উইমেন, যে আলোচনা দিয়ে প্রধানত পুরুষেরা উইমেনদের একটু এন্টারটেইন করতে পারে, মানে তাদেরকে পটাতে পারে। আছে না কিছু, দেখবা যে মানুষ আছে যারা মেয়ে দেখলেই খুব মানে কি বলবো, জম্পেশ ভাবে গল্প জমাতে পারে, এরকম আর কি বিষয়টা। হি হ্যাজ অল হিজ লাইফ ড্রেসড ভেরি ওয়েল, এবং সে সারা জীবন ধরে খুব ভালো পোশাক আশাক পরেছে। অ্যান্ড রিমেম্বার্স হ্যাবিটস অ্যাজ আদার্স মেন ডু, ঠিক আছে তো? এবং অন্যেরা কি করে না করে তাদের অভ্যাস, বসত, মানে সব কিছু ভালো করে মনে রাখতে পারে। এমন মানুষ আছে না যারা অন্যের জন্মদিন, অন্য কি করেছে না করেছে সব খুব সুন্দর করে মনে রাখতে পারে, তিনিও কিন্তু ভালো করেই মনে রাখতে পারে। হি ক্যান স্মাইল হোয়েন ওয়ান স্পিক টু হিম, এবং যখনই তার সাথে কেউ কথা বলে তিনি খুব মানে হাসি খুশি ভাবে কথা বলেন। অ্যান্ড লাভস ইজিলি, এবং কথাবার্তায় তিনি খুব হাসি খুশি, হ্যাঁ, সহজে হাসি খুশি করে,
খুব একটা মানে গম্ভীর টম্ভীর না এরকম। হি নোজ দ্য হিস্ট্রি অফ এভরি মুড, বলছে দেখো এভরি মুড মানে কি প্রত্যেক মানুষ সম্পর্কে, প্রত্যেক মানুষের আচরণ সম্পর্কে তার হিস্ট্রি জানা, হ্যাঁ। অ্যান্ড ক্যান ইনফর্ম ইউ ফ্রম হুইচ অফ দ্য ফ্রেঞ্চ কিংস ফেভারিটস, দেখো আওয়ার ওয়াইফস অ্যান্ড ডটার্স হ্যাড দিস ম্যানার অফ কার্লিং দেয়ার হেয়ার অর দ্যাট ওয়ে অফ প্লেসিং দেয়ার হুডস, মানে বলতেছি কি তিনি হিস্ট্রির যত রাজা রানী আছে তাদের মুড সম্পর্কে তার জানা আছে। অ্যান্ড ক্যান ইনফর্ম ইউ, এবং তুমি যদি জানতে চাও তাহলে তিনি জানিয়ে দিবেন যে হুইচ অফ দ্য ফ্রেঞ্চ কিংস ফেভারিটস, তাই তো, আওয়ার ওয়াইফস অ্যান্ড ডটার্স হ্যাড দিস ম্যানার অফ কার্লিং দেয়ার হেয়ার অর ওয়ে অফ প্লেসিং দেয়ার হুডস, মানে আমাদের যে সকল ওয়াইফরা আছে বা মেয়েরা আছে তারা রাজার কোন ফেভারিট বা ওয়াইফ বা তাদের মেয়েদেরকে অনুসরণ করে কি ধরনের চুল রাখছে বা কি ধরনের মাথায় যে টুপি বা হুড দেয় বা কোন দিকে হুডটা পরে, এইগুলো সম্পর্কে সে খুব ভালো মতো বলতে পারে যে এই রানীর বউটা এইরকম চুল রাখতেন বা এই রাজার মেয়েটা এরকম ভাবে, ঠিক আছে তো, তাহলে এই রাজার বউটা এই মানে রানীটা বা এই প্রিন্সেসটা এরকম চুল রাখতো, এরকম টুপি পরতো, তিনি খুব ভালো করে এগুলো মনে রাখছেন এবং বলতে পারেন। আর এই কারণে ইন আ ওয়ার্ড অল হিজ কনভারসেশন অ্যান্ড নলেজ হ্যাজ বিন ইন দ্য ফিমেল ওয়ার্ল্ড, এবং অধিকাংশ ক্ষেত্রে তার মানে তার যত নলেজ যত আলাপ আলোচনা সবকিছু কাদেরকে নিয়ে, পুরুষ না মহিলাদেরকে নিয়ে, মানে মেয়ে মানে কিছু দেখবে এরকম ছেলে আছে যারা খুব মেয়ে ভক্ত আর কি, নিয়ে গেছে টাইপের, তো আর কি সেই রকম টাইপের মানুষ। As other men of his age will take notice to you what such a minister said upon such and such an occasion, মানে হয়তো বা বলতেছে যে as other men of his age will take notice to you what such a minister said upon such and such occasion, মানে কোন অকেশনে কোন মিনিস্টার কি ধরনের কথা বলেছে, হ্যাঁ, এরকম বলছে as other men of his age, তার বয়সের অন্যান্য মানুষরা হয়তো বা বলতে পারবে। তাই বলছে he will tell you when the Duke of Monmouth danced at court, such a woman was then smitten, another was taken with him at the head of his troop in the park, মানে কোন ডিউক কোন কোর্টে ডান্স করেছে, কোন নারীর সাথে তার ইয়া হয়েছে, মানে কি বলবো, মানে প্রেম হয়েছে, প্রেমের ছাকা খাইয়েছে, তাই তো, সে আবার সেই ডিউক অফ মনমাউথ আবার কখন আলাদা একটা বলছে another was taken with him at the head of his troop in the park, পার্কে যখন তিনি ট্রুপ নিয়ে গেছেন, দল নিয়ে গেছেন ঘুরতে, তখন আলাদা উইমেনকে তিনি নিয়ে গেছেন, কাকে নিয়ে গেছেন, কখন নিয়ে গেছেন, কে নিয়ে গেছে, কখন, এই সব কিছু সম্পর্কে তার বেশ ভালো ধারণা আছে, মানে যত রকম মেইলি ব্যাপারে তার কাছে ইনফরমেশন পাওয়া যাবে আর কি, সেটা অতীত অথবা বর্তমান। In all these important relations he has ever about the same time received a kind glance or a blow of fan from some celebrated beauty or mother of the pleasant lord Sasa one ইত্যাদি, মানে বলছি in all these important relations, এই যে রিলেশনগুলো, হ্যাঁ, বলতেছি কি সেটা যে কোনো মানুষের হতে পারে। he has ever about the same time, হ্যাঁ, he has ever about the same time receive a kind glance, মানে কি কাইন্ড গ্লাস মানে কি সবার কাছ থেকে সে ভালো আচরণ পেয়েছে, কাইন্ড গ্লাস মানে যার দিকে কেউ দয়া বশত তাকায়, রিসিভ আ কাইন্ড গ্ল্যান্স অর আ ব্লো অফ ফ্যান, হ্যাঁ, মানে কেউ এসে হয়তো একটু খুব সুন্দর ভালো কথা বলে, ভালো আচরণ করে, ফ্রম সাব সেলিব্রেটেড বিউটি, বিশেষ করে যারা একটু ওই সময়ের একটু দেখতে সুন্দর সুন্দরী, বিশেষ করে, হ্যাঁ, নাম আছে খ্যাতি আছে, তাদের কাছ থেকে সে খুব দয়া দাক্ষিণ্য পেয়েছে, কারণ তাদের সাথে সেইভাবে কথা বলতে পারে। বিশেষ করে মাদার অফ দ্য প্রেজেন্ট লর্ড সাসা ওয়ান, এরকম একজন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বর্তমান যে লর্ড আছে তার মায়ের কথা, যে তার মার কাছ থেকেও আমাদের এই ব্যক্তি, নাম কি জানো, উইল হানিকম নাকি, হ্যাঁ, সে খুব সহানুভূতির মূলক আচরণ সে পায়। দিস ওয়ে অফ টকিং অফ ইজ ভেরি, দেখো, মাস এনলিভেন্স দ্য কনভারসেশন অ্যামং আস আ মোর সিরিয়াস টার্ন, বলছে আমরা যখনই কোন রকম ভাবে একটু মানে কাজ করতে করতে একদম পুরো ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, বা বিরক্ত বোধ করি, তখন তার কথাবার্তা শুনে, হ্যাঁ, দিস ওয়ে অফ টকিং অফ ইজ ভেরি মাস, হ্যাঁ, তার এই বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের কি করে, এনলিভেন্স দ্য কনভারসেশন, আমাদের কথাবার্তাগুলোকে আরো বেশি উৎফুল্ল করে ফেলে, হ্যাঁ, যখন আমরা খুব গম্ভীর হয়ে যাই বা খুব ইয়া হয়ে যায়, সেই সময় সে আমাদের এই কথাবার্তার মাধ্যমে আমাদেরকে এন্টারটেইন করে আর কি। আই ফাইন্ড দেয়ার ইজ নট ওয়ান অফ দ্য কোম্পানি বাট মাই সেলফ হু রিয়ারলি স্পিক অ্যাট অল, হ্যাঁ, বলছে কি যে আমি ছাড়া, বলছে আমি, আমাদের যে কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে একমাত্র আমি ছাড়া মনে হয় খুব কম ব্যক্তি কি বলে, বলছে দেখো, হু রিয়ারলি স্পিক অ্যাট অল,
মানে কথা বলে না এরকম লোক নাই, মানে সবাই কথা বলে শুধু আমি ছাড়া। বাট স্পিক অফ হিম অ্যাজ দ্যাট সর্ট অফ ম্যান হু ইজ ইউজুয়ালি কল্ড আ ওয়েল ব্রেড ফাইন জেন্টলম্যান। তা বলছে হু রিয়ারলি স্পিক অ্যাট অল বাট স্পিক অফ হিম। সবাই কি করে, শুধু আমি মনে আমার সম্পর্কে কথা খুব একটা বলি না, কিন্তু সবাই যার যার মতো কি করে, নিজে কি ধরনের মানুষ, কেমন ভাবে চলে, হ্যাঁ, হু ইজ ইউজুয়ালি কল্ড আ ওয়েল ব্রিড ফাইন জেন্টলম্যান, তাকে কেন জেন্টলম্যান বলা হয় ইত্যাদি নিয়ে সবাই মোটামুটি যার যার মতো করে বলে আর কি। সবাই ভান নেয়, সবাই কথা বলে, নিজের প্রশংসা করে, শুধু আমি ছাড়া। তাহলে দেয়ার ইজ নো ম্যান হু রেয়ারলি স্পিক, নেই রেয়ারলি স্পিক, মানে এটা দুটা নেগেটিভ মানে কি পজিটিভ, মানে সবাই তাদের নিজের সম্পর্কে কথা বলতে খুব ভালোবাসে, শুধু কে ছাড়া বলো তো এই জায়গায়? স্টিলই ছাড়া দ্য স্পেকটেটর, নাকি? শুধু স্পেকটেটর নিজে বলতেছে, মানে যে দেখতেছে সে বলতেছে যে আমি ছাড়া আমার কোম্পানির সব মানুষই নিজের সম্পর্কে কথা বলতে খুব ভালোবাসে। I cannot tell whether I am to account him whom I next to speak of. হ্যাঁ, বলছে I cannot tell whether I am to account, দেখো I am to account him whom I am next to speak of, মানে আমি এখন যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি আমি বলতে পারবো না আসলে whether I am to account him, আমার তার বর্ণনা করা ঠিক হবে কিনা, ঠিক আছে তো? অ্যাজ ওয়ান অফ আওয়ার কোম্পানি, মানে আমাদের কোম্পানি হিসাবে তাকে ধরা যাবে কিনা সেটা আমি ঠিক বলতে পারতেছি না, মানে হয়তো তাকে ধরা যায় না, খুব একটা সঙ্গটঙ্গ কম দেয়, এই কারণে বলছে কি ফর হি ভিজিটস আস বাট সেলডম অ্যান্ড হোয়েন হি ডাজ, সে খুব কম আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে, এবং যখন সে দেখা সাক্ষাৎ করে ইট অ্যাডস টু এভরি ম্যান এলস এনজয়মেন্ট, নিউ এনজয়মেন্ট অফ হিমসেলফ, ঠিক আছে তো? সবাই খুব আনন্দ পায়, মজা পায় সে যুক্ত হলে পারে। হি ইজ আ ক্লার্জিম্যান, আ ভেরি ফিলোসফিক ম্যান, নাকি? ক্লার্জিম্যান একজন ফিলোসফিক ম্যান অফ জেনারেল লার্নিং, গ্রেট স্যাংটিটি অফ লাইফ অ্যান্ড দ্য মোস্ট এক্সাক্ট গুড ব্রিডিং। তাহলে হচ্ছে কি সে কেমন ধরনের মানুষ? তিনি একজন ক্লার্জিম্যান, খুব দার্শনিক প্রকৃতির একজন মানুষ, এবং তার অনেক সাধারণ জ্ঞান ট্যান আছে বলে মনে হয়, এবং জীবনটাকে খুব স্যাংটিটি, মানে বুঝো তো হোয়াট ইজ স্যাংটিটি? হ্যাঁ, নিজেকে কি পবিত্র মানুষ বোঝাইছে পবিত্র কি? রূপে পালন করা, তাই না? হ্যাঁ, স্যাংটিটি, সরি GRSANCT, মানে নিজেকে পরিশুদ্ধ রাখা, পবিত্র রাখা, ধার্মিক রাখা, এরকমটাকে বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু ক্লার্জিম্যান সেই হিসেবে তো তার ভিতরে এরকম পবিত্র ভাব থাকবেই, ধার্মিকতা ভাব থাকবেই। অ্যান্ড দ্য মোস্ট এক্সাক্ট গুড ব্রিডিং, এবং হয়তো সে খুব ভালো পরিবার থেকে এসেছে, এবং তাকে হয়তো বা খুব লালন পালন ভালো করেছে তার বাবা মা, তার আচরণ দেখলে বোঝা যায়। কিন্তু but he has the misfortune to be of a very weak constitution, কিন্তু মূল কথা হলো তার একটা মিসফরচুন আছে। মিসফরচুন কি? যে তার জীবনধারা পরিচালনার জন্য যে সকল কনস্টিটিউশন, আমরা জানি সংবিধান, তাই না? তাহলে টু বি অফ আ ভেরি উইক কনস্টিটিউশন, এখানে কনস্টিটিউশনের সংবিধান বোঝানো হচ্ছে না, মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে পরিচালনা করার যে ধারাবাহিকতা, সেগুলোকে সে ঠিকমতো করতে পারে না। এবং বলছে consequently cannot accept of such cares and business as preferment in his function would oblige him to, এবং বলছে কি যে কাজগুলো তার করা দরকার, হ্যাঁ, would oblige him to, মানে যে কাজগুলো তার করা দরকার প্রিফারমেন্ট হিসাবে, consequently cannot accept of such cares and business, তিনি এই মানে দায়িত্ব নিতে চান না খুব একটা, হ্যাঁ, মানে ওই জন্য তিনি আমাদের সাথে খুব একটা আসেন না। কোনো দায়িত্ব কাজকর্ম দিলে যে তিনি ওগুলোকে, হ্যাঁ, মানে গুরুত্ব দিয়ে করবেন, সেইগুলো তিনি করতে চান না, মানে তিনি একটু এড়ানো টাইপের মানুষ আর কি, হ্যাঁ। হি ইজ দেয়ার ফর অ্যামং ডিভাইন্স হোয়াট আ চেম্বার কাউন্সিলর ইজ অ্যামং লয়ার্স, এই জন্য তিনি আমাদের সাথে না মিশে সবসময় মেশান হচ্ছে যারা ওই ধর্ম নিয়ে আছে তাদের সাথে, অ্যামং ডিভাইন্স মানে হচ্ছে যারা ওই ধর্ম নিয়ে ভাবেন তাদের সাথে থাকেন, যেখানে একটা মানে কি আধ্যাত্মিকতা মানেই একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে আলোচনা, যার কোনো বাস্তবতার ভিত্তি নেই, যার কোনো বাস্তব অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে তো? যেটাকে বলা হচ্ছে ডিভাইন অ্যাক্টিভিটি। ডিভাইন মানে সেখানে হচ্ছে ধ্যান আছে, প্রার্থনা আছে, এরকম জিনিস আছে। অতএব তিনি যেহেতু একমাত্র ধার্মিকতা ছাড়া, তাই তো, অন্য কিছুকে খুব একটা গুরুত্ব দিতেন না, এই জন্য তিনি ডিভাইন মানুষের সাথে মিশতেন, যেমন একজন চেম্বার কাউন্সিলর ইজ অ্যামং লয়ার্স। তাহলে চেম্বার কাউন্সিলররা যেমন লয়ারদের সাথে বসে মজা পায়, তেমনি তিনি একজন ক্লার্জিম্যান হিসেবে ওই ডিভাইন মানুষদের সাথে বসে তিনি মজা পান।
তিনি আমাদের সাথে খুব একটা আসেন না, এই জন্য তাকে আমাদের দলের ভিতরে যুক্ত করবো কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। The probity of his mind and the integrity of his life create him followers, as being eloquent and loud advances others. The probity of his mind and integrity of his life মানে কি? Probity মানে কি বলো তো? Probity আর integrity মানে কি? Integrity মানে তো সততা, তাহলে probityটা কি? দেখো একটু এগুলোর মিনিংটা ডিপ তো দেখো, এই যে প্রবিটি মানে কি, দেখো এখানে দুটার সেন্স প্রায় একই। হ্যাঁ, ইন্ট্রিগিটি, আচ্ছা অনেস্টি ইন্ট্রিগিটি এই দুটার মধ্যে পার্থক্য বুঝো? সব কিছু গুছিয়ে পিছিয়ে এক করে ফেলেছে কথা। দেখো এখানেও ইন্ট্রিগিটিও আছে, আবার প্রবিটিও আছে, আবার অনেস্টিও আছে। হ্যাঁ দেখো, আবার প্রবিটি সিনোনিম হিসেবে ইন্ট্রিগিটিও আছে, কিন্তু এখানে কি আমাদের দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে না এখানে। দেখো প্রবিটি অফ মাইন্ড অ্যান্ড দ্য ইন্ট্রিগিটি অফ লাইফ, অফ হিজ লাইফ। তাহলে এখানে প্রবিটি বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো এই যে এটা সাধুতা। হ্যাঁ, কারণ সততা আর মানে অনেস্টি এবং ইন্ট্রিগিটি দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তো সততা হচ্ছে, ইন্ট্রিগিটি হচ্ছে সততার সর্বোচ্চ পর্যায়, যেখানে আমরা স্বীকার করতে পারি কোনো কিছু, যেটাকে আমরা সরাসরি স্বীকার করতে পারি। বুঝতে পারছো কেমন একটা জিনিস? ভাবো তো, মনে করো যে তুমি একটা অপরাধ করেছো, ঠিক আছে? তো তুমি একটা অপরাধ করেছো, সেইটা স্বীকার করতে পারাটাই হচ্ছে কি এখানে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, ঠিক আছে? তো সৎ সাহস যেটা বলা হয়, যেটা একটা গল্প বলা হয়েছিল ক্ষেত্রে, সেটা হচ্ছে জেরি নামক একটা, ওই যে মাদার ইন ম্যানভিল। হ্যাঁ, মাদার ইন ম্যানভিল গল্প পড়েছো? এইচএসসি লেভেলে এবার আছে, তোমরা তো মানে পাওনি, নতুন বইয়ে এটা অ্যাড করেছে, তার আগে ছিল। শুনেছি স্যার এমনি। হ্যাঁ, ওখানে জেরি নামক একটা ছোট বাচ্চা, জানি বলতে পারবো না, যে জানাই দেওয়া হবে। তো ওখানে দেখানো হয় যে জেরি কাটতে কাটতে কুড়ালটা ভেঙে ফেলে, ঠিক আছে? তো কুড়ালের হাতলটা ভেঙে যায়। তো ওখানে যে রাইটারের কাটতে ছিল, সে রাইটার এসে বলতেছে তাকে টাকা দিয়ে যে যাও এই কুড়ালটা তুমি হাতলটা আবার ঠিক করে নিয়ে এসো। তখন জেরি বলতেছে যে না, আমি টাকা নিব না, কারণ এই কুড়ালটা আমি নিজেই ভেঙে ফেলেছি, আমার অসতর্কতার জন্য ভেঙে গেছে, তো আপনার কাছ থেকে আমি টাকা নিব কেন, আমি মেরামতটা করিয়ে নিব, ঠিক আছে? এই যে সৎ সাহস, মানে ভুল হয়েছে সেটা স্বীকার করার যে সততা, হ্যাঁ দৃঢ়তা, এইটাকে প্রধানত আমরা ইন্টিগ্রিটিটা বলি। এই অনেস্টিটা মানে সিম্পলি সততা, কিন্তু আসলে তার থেকে হ্যাঁ আরো স্ট্রং চরিত্রের যেটা, সেটাকে ইন্টিগ্রিটি বলা হয়। আর প্রবিটিটা হচ্ছে সাধুতা। সাধুতা মানে হচ্ছে একটা ডিভাইনিটির সাথে অনেকটা রিলেটেড, স্যাংটিটি যেটা বলছিলাম। হ্যাঁ, তাই বলছে দ্য প্রবিটি অফ মাইন্ড মানে হচ্ছে মনের সাধুতা, আর ওটা হচ্ছে লাইফের যে সততা। এই দুটা জিনিস কি করছে? ক্রিয়েট হিম ফলোয়ার্স, মানে কি তার অনেক ফলোয়ার হয়ে গেছে। হ্যাঁ, সবাই তাকে ভালোবাসে। অ্যাজ বিং ইলোকুয়েন্ট অ্যান্ড লাউড অ্যাডভান্সেস আদার্স, কারণ অ্যাজ বিং ইলোকুয়েন্ট, কারণ সে সবার সাথে খুব ইলোকুয়েন্টলি কথা বলতে। ইলোকুয়েন্ট মানে বুঝো? ইলোকুয়েন্ট কি জিনিস? হ্যাঁ, বাকপটু নাকি কথা বলতে যে খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারে অন্যের কাছে। বলছে অ্যাজ বিং ইলোকুয়েন্ট অ্যান্ড লাউড অ্যাডভান্সেস আদার্স, মানে অন্যের সামনে সে নিজেকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে, এই জন্য তার খুব ফলোয়ার হয়েছে। হি সেলডম ইন্ট্রোডিউস দ্য সাবজেক্ট হি স্পিক্স আপন, বলছে সে যে বিষয় নিয়ে কথা বলতে চায় সে বিষয় নিয়ে সে খুব কমই ইন্ট্রোডিউস করে, সে সরাসরি গভীরে যায়। বলছে বাট উই আর সো ফার গন ইন ইয়ার্স দ্যাট হি অবজার্ভস হোয়েন হি ইজ অ্যামং আস অ্যান আর্নেস্টনেস টু হ্যাভ হিম ফল অন সাম ডিভাইন টপিক। ওই জন্য বলতেছে সে যেহেতু বয়সে আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, বলছে উই আর সো ফার গন ইন ইয়ার্স, যে দ্যাট হি অবজার্ভস হোয়েন হি ইজ অ্যামং আস, মানে আমাদের সাথে থাকা অবস্থায় সে এই বিষয়টা অবজার্ভ করেছে যে অ্যান আর্নেস্টনেস টু হ্যাভ হিম ফল অন সাম ডিভাইন টপিক, সে সবসময় চায় কি, সবসময় তার একটা আগ্রহ রয়েছে আমাদের সাথে এসে সবসময় কি নিয়ে কথা বলতে চাই বলো তো? টু হ্যাভ হিম ফল অন সাম ডিভাইন টপিক, সে সবসময় চায় যে আমরা ডিভাইন কোনো টপিক নিয়ে কথা বলি। এইসব জাগতিকতা, বিজনেস, কেয়ার্স তার পছন্দ না। হুইচ হি অলওয়েজ ট্রিটস উইথ মাস অথরিটি, কারণ এই ডিভাইন টপিক নিয়ে কথা বললে সে নিজেকে খুব অথরিটেটিভ মনে করে। As one who has no interest in this world, as one who is hastening to the object of all wishes and conceive hope from his decades and infirmities, মানে যে
এই পৃথিবী সম্পর্কে যার কোনো আগ্রহ নেই, এমন ভাবে সে কথা বলে যেন এই পৃথিবীর তার কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নাই। তাই বলছে অ্যাজ ওয়ান হু হ্যাজ নো ইন্টারেস্ট ইন দিস ওয়ার্ল্ড অর অ্যাজ ওয়ান হু ইজ হাস্টেনিং টু দ্য অবজেক্টস অফ অল হিজ উইশেস। এবং সে সময় কি করছে, সে যা চাই সেগুলো যে তাড়াহুড়ো করতেছে। এই তাড়াহুড়ো করা মানে কি, সে সবসময় যেন চাচ্ছে যে কবে স্বর্গে যাবে, কবে যে মারা যাবে, কবে যে স্বর্গে যাবো, স্বর্গে গেলে আমি একদম সব পেয়ে যাবো, এরকম আর কি। অ্যান্ড কনসিভ হোপ ফ্রম হিজ ডিকেস অ্যান্ড ইনফার্মিটিস। এবং সে মনে করে এই যে তার শরীর দুর্বল হয়ে গেছে, তার শরীর নুয়ে পড়ছে, এইগুলো থেকে সে হোপ নেয়, আশা করে। হ্যাঁ, কনসিভ হোপ ফ্রম হিজ ডিকেস অ্যান্ড ইনফার্মিটিস মানে কি, সে মনে করে যে যত তাড়াতাড়ি পৃথিবী থেকে মারা যাব তত তাড়াতাড়ি ভালো। যে আমি আমার হয়তো এক্সপেক্টেড প্লেসে পৌঁছাতে পারি, পৃথিবীতে যত থাকবো তত ঝামেলা। কি বুঝতে পেরেছো? সুতরাং দিস আর মাই অর্ডিনারি কম্প্যানিয়ন্স, এই হচ্ছে আমার সাধারণ কিছু সঙ্গী। কয়জন সঙ্গী পেলাম আমরা এখানে বলো তো? 6 জন। 6 জন স্যার। 6 জন, 6 জনকে পেয়েছি তাই না? তার ভিতর নাম পাইছি কয়জনের? 5 জনের। 5 জনের। এই ব্যক্তির নাম পেয়েছি আমরা না 4 জনের নাম পেলাম? এই যে শেষে যে ক্লার্জিম্যান নাম দিয়েছে তার, না স্যার আমার নাম দেয় না। হ্যাঁ, তাহলে আমরা ক্লার্জিম্যানের নাম পাইনি। আর ওদিকে কার নাম পাইনি? জেন্টলম্যানের নাম পাইনি। জেন্টলম্যানের নাম পাইনি, তাই তো? এই যে ব্যাচেলার, জেন্টলম্যান, তার নেক্সট জেন্টলম্যান হচ্ছে অ্যানাদার ব্যাচেলার, এই জনের নাম পাই। তাছাড়া আমরা পেয়েছি স্যার রজার ডি কাভারলি, তারপর হচ্ছে স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট, ক্যাপ্টেন সেন্ট্রি এবং হচ্ছে উইল হানিকম, তাই তো? হানিকম। এই হচ্ছে আমাদের তাদের গ্রুপের 6 জন ব্যক্তির কথা। তাহলে টোটাল কতজন হচ্ছে? 7 জন না 8 জন। 8 জন হবে না? এদিকে অ্যাডিশন এবং স্টিল আছে 7 হ্যাঁ। আর এই কয়জন আছে? তাহলে হ্যাঁ স্যার 8 জন। 8 জন। আরো হয়তো থাকতে পারে, কিন্তু ক্লাবের মেজর কিছু ক্যারেক্টারগুলোকে উপস্থাপন করা হলো। আচ্ছা, তাহলে এটাকে আমরা শেষ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে? যদি থাকে একটু বলতে পারো। আচ্ছা, এরপর আমাদের কোনটা আছে বলো তো, কোনটা? স্যার রজার চার্লস। স্যার রজারের চার্জ, তাই তো? এটা কে লিখেছেন? স্যার রজার চার্লস, জোসেফ এডিসন, তাই তো? এডিসন। আচ্ছা, টেক্সট আছে তো নাকি এমনি নিয়ে আসলাম? আচ্ছা, এটা লিখেছেন হচ্ছে এডিসন। ওকে, তো হচ্ছে স্যার রজার এট চার্চ। চার্চ মানে কি? খ্রিস্টান ধর্মের যেখানে ধর্মচর্চা করে থাকে, ধর্মের প্রতিষ্ঠান, তাই তো? হ্যাঁ। ওকে, তো ভেরি গুড। তাহলে চার্চে কি অবস্থা সেটা আমরা দেখব। তাহলে আমাদের মেজর ক্যারেক্টার ছিল হচ্ছে স্যার রজার ডি কাভারলি। তাহলে এইখানেই তাকে নিয়েই মেইনলি কথা হয়েছে। যে কয়টা বাকি পড়বে এই একজন ব্যক্তিকে নিয়েই। 6 জনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের বাকি 3টা এসে এই একজন ব্যক্তিকে নিয়েই। স্যার রজার এট চার্চ, তারপর হচ্ছে কি স্যার রজারের
প্রেমে ব্যর্থতা নাকি স্যার রজারের কি অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, আরেকটা হচ্ছে শেষে ডেথ অফ স্যার রজার। তারপর দেখো এখানে আমাদের যে কয়জনকে উপস্থাপন করা হলো তার ভিতরে আমরা মেইনলি স্যার রজারকেই পাচ্ছি। ওকে, বলছে আই অ্যাম ভেরি প্লেস, তাহলে আমরা শুরু করি পড়তে। আচ্ছা, ওই ভিডিওটা আমি একটু ইয়া করে দিই, তাহলে ওটা আলাদা করে থাকবে।